কেউ এই করেছিল, এইটাকে পুলিশ বলা যায় না। এইটা ছিল একটি দুর্বৃত্ত, এইটা ছিল পুলিশ লীগ, আওয়ামী লীগের আরেকটি অঙ্গ সংগঠন। কিন্তু বন্ধুগণ, সেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পুলিশ লীগকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা 1 বছরের স্মৃতিচারণ করছি, কিন্তু ওই সচিবালয় থেকে আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করতে পেরেছি। যারা 14 সালের সেই একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের দামি নির্বাচন করেছে, সেই সকল ডিসি এসপিদের কোনো শাস্তি হয়েছে? বন্ধুগণ, হয়েছে না। সরকারের দপ্তরে সেক্টরে যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা, সুবিধাভোগীরা হাসিনাকে জালিম বানিয়েছিল, হাসিনার একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়েছে? 28 অক্টোবর 2023 সালে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টির প্রায় 30,000 নেতাকর্মীকে শেখ হাসিনার জালিম পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছিল, গুম করেছিল, খুন করেছিল। কিন্তু এত বড় গণঅভ্যুত্থান এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সরকার ওই রকম 3,000 ব্যক্তিকেও গ্রেপ্তার করে নাই, করতে পারে না। এটা ভুল। কয়জন পালিয়ে গেছে? ইন্ডিয়ায় হাসিনা গেছে, ওবায়দুল কাদের পালিয়েছে, হাসান মাহমুদ পালিয়েছে, আমি ধরে দিলাম যে এরকম 500 জন পালিয়েছে। বাকিরা কোথায়? বাংলাদেশে আছে না? শুধুমাত্র হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু হাসিনার ওই ফ্যাসিস্ট এবং ওই ফ্যাসিবাদতন্ত্র তার পুরোটাই আজকে বাংলাদেশে রয়ে গেছে। তাহলে এই যে 1 বছরে এসে আমরা যে আলোচনা করছি, এই আলোচনা কি সার্থক? 1 বছরে দৃশ্যমান কোনো রাষ্ট্র সংস্কার হয়েছে? বন্ধুগণ, রাস্তাঘাটে বের হলে কি মনে হয় রাষ্ট্র সংস্কার হয়েছে? ছিনতাই বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, দৌরাত্ম্য বন্ধ হয়েছে, দখলদারিত্ব বন্ধ হয়েছে? কোনো কিছুর বন্ধ হয় নাই। তার মানে হাসিনার পরিবর্তন হলো, ডক্টর ইউনূসকে আমরা উপহার পাইলাম, এর বিনিময়ে আসলে কি পাইলাম? কোনো পরিবর্তন পাইলাম না। সামনে সরকারের আর 6 থেকে 7 মাস সময় আছে। যারা 1 বছরে কিচ্ছু করতে পারে নাই, তারা 7 মাসে বিশাল পরিবর্তন করবে, এইটা আপনারা বিশ্বাস করেন? আমরা প্রত্যাশা করেছিলাম। এই যে 2000 মানুষ শহীদ হলো, এই যে 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের আয়োজনে একটি প্রোগ্রামে ছিলাম। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব থেকে শুরু করে অনেকে ছিলেন। আমি সেখানে অনেক পিতামাতার বক্তব্য শুনেছি। সেই অনুষ্ঠানের প্রত্যেকটা মানুষের চোখে জল। একজন মা বলছেন তার সন্তানের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন বাবা বলছেন যে আমার সন্তান চিকিৎসা পায় নাই, আমার চোখের সামনে আমার সন্তান জীবিত আছে, তাকে আইসিইউতে চিকিৎসা দিতে হবে, আমার টাকা নাই, চিকিৎসা করাতে পারি নাই। আরেকজন বলছে হাসপাতালে গিয়েছি, আমার সন্তানের বুকে গুলি লেগেছে, এই জন্য চিকিৎসা দেওয়া হয় নাই। হাসিনা কত বড় জালিম ছিল! এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কত কষ্ট, কত রক্ত, কত আর্তনাদ! এর বিনিময়ে যদি এইবার আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কখনো পারবো? বন্ধুগণ, গণঅভ্যুত্থান সবসময় আসে না। 90 একবার হয়েছে, 71-এ যুদ্ধ হয়েছে, এরপরে 24-এর গণঅভ্যুত্থান। এখন যদি কেউ মনে করে যে আবারও সামনে নেমে আগামীতে যে ক্ষমতায় আসবে তাকে ফেলিয়ে দেব, এত সহজ না। যখন মানুষের স্বপ্ন পূরণ হবে না, আপনি যতই ডাকেন মানুষ আপনার আহ্বানে নামবে না। যে কারণে 90 থেকে 24-এর মাঝখানে কিন্তু ছাত্র জনতা নামে নাই। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু হাসিনার পতন ঘটাইতে পারি নাই। কারণ আমাদের আহ্বানে ছাত্র জনতা, এদেশের
সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী তারা নেমে আসে নাই। সর্বশেষ 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনকে কেন্দ্র করে আবারও 24 সালে কোটা ফিরে আসে। এই গণ অভ্যুত্থান একটি পরিকল্পনার মাধ্যমে ঘটিয়েছি, সেটা কি সঠিক? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে, সেই কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র আমরাই করেছি, আমরাই গণ অভ্যুত্থানের ধারক বাহক, আমরা সেইটা বলবো না। এইবার 24-এ যারা ভূমিকা রেখেছে এদের অধিকাংশই গণ অভ্যুত্থানের কোন রাজনৈতিক দল নয়। এদেশের 18 কোটি মানুষ রাজপথে দলের সিনিয়র নেতাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন, তখন ঐক্য থাকে? 18 কোটি মানুষ আমাকে চিনবে, আমাকে নিয়ে মিছিল করবে কয়েকটি দল, তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে। আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে। এই এনসিপির এই নেতা অনৈক্য সৃষ্টি করছে, তার ভাইরাল রোগে পেয়েছে। আমি এনসিপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু এই কতিপয় নেতার কারণে আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। আমি সর্বশেষ বলবো বন্ধুগণ, এই মুহূর্তে দরকার একতা। একতা ছাড়া কোনোভাবে এই গণ অভ্যুত্থান আমরা রক্ষা করতে পারবো না। আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যাই, কেউ কারোর মুখ না দেখতে চাই, এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দেয়, মিথ্যাচার করে, ঘৃণা ছড়ায়, তাহলে হাসিনা কিন্তু ফিরে আসবে। এই মুহূর্তে সব থেকে সুখে রয়েছে আওয়ামী লীগ, এই মুহূর্তে সব থেকে আনন্দ উদযাপন করছে হাসিনা, কারণ গণ অভ্যুত্থানের শক্তি কাদা ছোড়াছুরি শুরু করেছি। বন্ধুগণ, আমি সর্বশেষ বলবো, এই যে গোপালগঞ্জে দেখেছেন যে সেখানে এনসিপির নেতৃবৃন্দের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে, এরপরে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেছে, সেনাবাহিনীর এপিসিটি করে তাদেরকে উদ্ধার করা হয়েছে, আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। কিন্তু আজকে গোপালগঞ্জে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালো যে ভাই, আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে, বিভিন্ন জেলায় গেছে, এখন এইখানে গণগ্রেপ্তার শুরু হয়েছে, শিশুকে ধরছে। সমকালের নিউজে এসেছে যে 6 জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে নির্বিচারে গণগ্রেপ্তার শুরু হয়েছে। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, এইটা ভুলে যান। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। আমরা যদি এইভাবে সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দিই, তাহলে এই গোপালগঞ্জের মানুষ সবাই কিন্তু বাঁচার জন্য সশস্ত্র প্রতিরোধ শুরু করবে, সেটা কি ভালো হবে? সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, গণগ্রেপ্তার বন্ধ করেন। বাংলাদেশে আপনি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেন নাই, কাদেরকে খুশি করার জন্য এই গণগ্রেপ্তার শুরু করলেন? আর পুলিশের চরিত্র তো বদলায় নাই, ঘুষ খাচ্ছে এখনো পর্যন্ত হেফাজতে নির্যাতন করছে, বিভিন্ন জায়গায় থেকে খবর আসে। পুলিশের চরিত্র এই সরকার এখনো পর্যন্ত বদলাইতে পারে নাই। আমি সরকারকে বলবো, আমরা প্রত্যেকটা দল আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা সবাই গণ অভ্যুত্থানের শক্তি। আজকে যে বিভক্তি আপনি লক্ষ্য করছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার দায়িত্ব আমাদের ভিতরে একতা ধরে রাখা। আপনি যদি এই একতা ধরে রাখতে না পারেন, আপনি ব্যর্থ হবেন। এই মুহূর্তে আমরা এক না থাকলে হাসিনা ফিরে আসবে, আমাদের বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং এই বিভাজন বন্ধ করার দায়িত্ব সরকারের। এইসব পুঁথিগত সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। যদি আমাদের ব্যক্তি সংস্কার না হয়, আমাদের মধ্যে একতা না থাকে, আমাদের মধ্যে সততা না থাকে, আমরা যদি নৈতিকতা অর্জন করতে না পারি, সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের জনগণের মানসিকতা সংস্কারের জন্য কাজ করুন। এবং এই সরকারের হাতে মানুষ পর্যাপ্ত সময় দিয়েছিল, সুযোগ দিয়েছিল, সরকার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাইতে পারে নাই। 1 বছরে এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করতে পারে নাই। কিসের গণহত্যার বিচার করবে? শুধুমাত্র রায় দিয়ে দিলে কি গণহত্যার বিচার হয়ে যাবে? আজকে আবু হানিফ তার নির্যাতনের কথা এখানে তুলে ধরেছে, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, নুরুল আকমলকে কিভাবে ঝুলিয়ে রিমান্ডে পিটিয়ে নির্যাতন করা হয়েছে, মঞ্জু ভাইকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আজকে কেউ এসে দাবি করছে যে আমরাই সবকিছু করেছি। তোমরা যদি সবকিছু করবা, নুরুল আকমল, মঞ্জু, আজকে আবু হানিফ, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদেরকে কেন গ্রেপ্তার করলো? আজকে রাজনৈতিক দলের নেতাদের অর্জনকে, তাদের ত্যাগকে অস্বীকার করা হচ্ছে। আজকে এইভাবে বাংলাদেশকে
আরেকটি বিরাজনীতিকরণ করার চক্রান্ত চলছে, আরেকটি ১/১১ ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলবো, এই বিভাজনের পথ দূরে ঠেলে ঐক্যের পথে হাঁটুন। ঐক্য ছাড়া দেশকে বাঁচাতে পারবেন না। এইবার অভ্যুত্থান হয়েছে, আগামী 50 বছরেও কিন্তু এরকম অভ্যুত্থান আর পাবেন না। সুতরাং আমাদের হাতে সর্বশেষ সুযোগ এসেছে। এই সুযোগ প্রত্যেকটা রাজনৈতিক দলকে কাজে লাগাতে হবে, সরকারকে কাজে লাগাতে হবে, সবাইকে মিলে আমাদের দেশটা গঠন করতে হবে। আর সেই দেশ গঠনে আইনজীবী অধিকার পরিষদ কাজ করছে। আমাদের সংখ্যা হয়তো সীমিত, কিন্তু গণ অভ্যুত্থানে যেভাবে তারা ভূমিকা রেখেছে, আমরা কিন্তু অন্য কোনো বড় আইনজীবীর কাছে যাই নাই যে নুরুল হক নূরের জামিন করাইতে হবে। আমাদের এই এরশাদ সিদ্দিকী, আমাদের এই খালিদ হাসান, তারাই কিন্তু তার মুক্তির জন্য কাজ করেছে, জামিনের জন্য কাজ করেছে। আজকে আইনজীবী অধিকার পরিষদকে ধন্যবাদ এরকম একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য।